১৯ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম এবং কত শত অজানা আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। মাত্র ৯ মাসে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জন করা সম্ভব হয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা ও বীরত্বের কারণে। আজকের আয়োজনে আমরা কথা বলবো তেমনই একজন বীর মুক্তিযোদ্ধার সাথে। আমাদের সাথে আছেন বীর বিক্রম শমশের মবিন চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত আমাদের এই বিশেষ আয়োজনে। শমশের মবিন চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীর বিক্রম খেতাব প্রদান করে। ১৯৭১ সালে শমশের মবিন চৌধুরী পাকিস্তানি সেনাবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর প্রতিরোধ যুদ্ধকালে চট্টগ্রামের কালুরঘাটের যুদ্ধে তিনি আহত হন। বন্দী অবস্থায় তাকে রাজসাক্ষীর প্রস্তাব দেয়া হলেও গ্রহণ করেননি তিনি। নভেম্বর মাসে তার বিরুদ্ধে চার্জশিট আনা হয় এবং বলা হয় কোর্ট মার্শাল করা হবে, কিন্তু ১৬ ডিসেম্বরে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে। তিনি মুক্ত হয়ে যান। শমশের মবিন চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত থাকাকালে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পর্যায়ক্রমে পররাষ্ট্র সচিব পদে উন্নীত হন এবং পরে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর নেন। স্যার, ১৯৭১ সালে আপনি পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ যখন শুরু হলো তখন আপনি সেখানে যোগদান করলেন। একজন সেনা সদস্য হিসেবে এই সাহস আপনি কীভাবে পেলেন? বিষয়টা হলো যে ৭ই মার্চের বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ যেদিন হয়, দুপুরবেলা উনি ভাষণটা দেন এবং সেই ভাষণটার তাৎপর্য তো অসাধারণ। এটা সারা পশ্চিম আমাদের দক্ষিণ এশিয়ার ইতিহাস এবং ভূগোলে একটা স্থায়ী পরিবর্তন এনে দিল আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে। ওই রাতে চট্টগ্রামে অবস্থিত যত সিনিয়র বাঙালি সামরিক বাহিনী কর্মরত যারা ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল শহীদ এম.আর. চৌধুরী, মেজর জিয়াউর রহমান, ক্যাপ্টেন রফিক আহমেদ, ক্যাপ্টেন অলি আহমেদ, ক্যাপ্টেন আমিন আহমেদ চৌধুরী, তারা চট্টগ্রামের নিয়া স্টেডিয়ামে একটা গোপন বৈঠকে বসেন রাতেবেলা। সেই গোপন বৈঠকে চলাকালীন কর্নেল এম.আর. চৌধুরী সকলকে জানান যে একটা খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনী বাঙালিদের নিরস্ত্র করবে। সেনাবাহিনীতে যারা বাঙালি রয়েছে পূর্ব পাকিস্তানে, তৎকালীন পূর্ব পাকিস্তানে, ইপিআর এবং পুলিশ সহ তাদেরকে নিরস্ত্র করার একটা পরিকল্পনা তারা নিচ্ছে। এর মানে তারা একটা সামরিক অভিযান চালাবে। তখন সিদ্ধান্ত হয়, এটা কিন্তু আমি ৭ই মার্চের কথা বলছি, ৭ই মার্চে রাতে সিদ্ধান্ত হয় যে তেমন যদি কোনো পদক্ষেপ পাকিস্তান সেনাবাহিনী নেয় তাহলে সেটা প্রতিরোধ করা হবে, বাঙালিরা এটা প্রতিরোধ করবে। আমি তখন চট্টগ্রামে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে লেফটেন্যান্ট পদে অ্যাক্টিং ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট পদে ছিলাম, একটা গুরুত্বপূর্ণ একটা পদ। ক্যাপ্টেন অলি আহমেদ ছিলেন কোয়ার্টার মাস্টার, ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন একজন পাঞ্জাবি অফিসার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল রশিদ জেনজোয়া, এবং উপ অধিনায়ক ছিলেন মেজর জিয়া রহমান, এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ছিলেন মেজর মীর শওকত আলী, ক্যাপ্টেন খালিকুজ্জামান চৌধুরী, ক্যাপ্টেন সাদেক, ক্যাপ্টেন অলি আহমেদ, লেফটেন্যান্ট মাহফুজ এবং আমি। তো এইভাবে আমাদের প্রস্তুতি শুরু হয়। ২১শে মার্চ, ২৫শে মার্চের ৪ দিন আগে রাতেবেলা আমরা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দদের সাথে গোপন বৈঠকে বসি। সেই বৈঠকটা আয়োজন করেন ক্যাপ্টেন রফিক আহমেদ। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় যে রাজনৈতিক নেতৃবৃন্দ যদি স্বাধীনতার ডাক দেয় তাহলে আমরা প্রস্তুত, সশস্ত্র যুদ্ধ আমরা করতে প্রস্তুত। এই যে ২৫শে মার্চে যখন বাংলাদেশ ওপর পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে যে অভিযানটা শুরু করে, ঢাকা শহরে হয়, চট্টগ্রামে হয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়, তাৎক্ষণিকভাবে বাঙালির দীর্ঘদিনের স্বাধিকার আন্দোলন সশস্ত্র মুক্তিযুদ্ধে পরিণত হয়। যখন পাকিস্তান আর্মি এই অভিযান চালালো চট্টগ্রামে, ঢাকার খবর তখন আমরা জানি না, চট্টগ্রামে চালালো, আমাদের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে একটা সুবিধা ছিল, আমরা কিন্তু চট্টগ্রামের সেনানিবাসে অবস্থিত ছিলাম না, আমরা ছিলাম চট্টগ্রাম শহরে ১৬ শহরে একটা জায়গায়, একটা আবাসিক এলাকায়। কারণ আমরা পশ্চিম পাকিস্তানে চলে যাওয়ার কথা ছিল ১৯৭১ মাসে, যেটা হয় বদলি হয় এখান থেকে ওখানে,
এর জন্য আমাদেরকে অস্থায়ীভাবে ১৬ শহরে কয়েকটা ঘর ভাড়া করে আমাদেরকে সেখানে রাখা হয়েছিল। তো সেনানিবাসে আক্রমণ হয়, সেখানে লেফটেন্যান্ট কর্নেল এম আর চৌধুরীকে তারা হতাহত করে ফেলে। ওই রাতেই উনি মারা যান, শাহাদত বরণ করেন, এবং শতিনেক বাঙালি প্রশিক্ষাধীন সৈনিক ওদেরকে হত্যা করা হয়। এই খবরটা যখন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে পৌঁছে, তখন মেজর জিয়া সঙ্গে সঙ্গে বলেন আমরা বিদ্রোহ করলাম। চট্টগ্রাম সেনানিবাসে সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ বেলুচ রেজিমেন্ট, তাদের হাতে অনেক বেশি অস্ত্র, গোলাবারুদ, সব কিছু তাদের হাতে। এছাড়াও একটা ট্যাঙ্ক বাহিনীও ক্যান্টনমেন্টে রয়েছে। তো তাদের বিরুদ্ধে আমাদের এই ৩০০ সৈনিক নিয়ে যুদ্ধ করার, হয়তো মুখোমুখি যুদ্ধ করার শক্তি আমাদের নেই। তো তখন সিদ্ধান্ত হয় যে আমরা চট্টগ্রাম শহর থেকে বাইরে চলে যাব, সেখানে আমরা আবার ঘাঁটি তৈরি করে প্রস্তুতি নিয়ে আমরা যুদ্ধ সেইভাবে গেরিলা স্টাইলে যুদ্ধ পরিচালনা করব। তো সেই রাতে আমরা চট্টগ্রাম শহর ত্যাগ করি। রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে সারা রাত আমরা হাঁটি। এই ৩০০ সৈনিক, ৭ জন অফিসার, কাঁধে আমাদের বন্দুক, যা যা ছিল আমাদের অস্ত্র, গোলাবারুদ, এসব নিয়ে সেই ভোরের দিকে আমরা কালুরঘাট সেতু, সেই ঐতিহাসিক কালুরঘাট সেতু ক্রস করে আমরা পটিয়া গ্রামে গিয়ে আমরা ঘাঁটি বসাই। আমরা ২৬ তারিখ সকালে। এই ইতিমধ্যে এই ভোরের দিকে কাপ্তাইতে ছিল ইস্ট পাকিস্তান রাইফেলের একটা উইং বলা হতো। সেই উইংয়ের যে উপ অধিনায়ক, উনি ছিলেন ক্যাপ্টেন হারুন আহমেদ চৌধুরী। উনি এসে আমাদেরকে যোগ দেন ৬৫ জন সৈনিক নিয়ে। তো এই কয়জন মিলে আমরা ওই পারে শাল বাগানের ভেতরে আমরা একটা ঘাঁটি আমাদের নির্মাণ করি। তখন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসে আমাদের সাথে কথা বলেন, যোগ দেন, তাদের সাথে আমাদের মত বিনিময় হয় এবং সিদ্ধান্ত হয় যে রাজনৈতিক নেতৃত্ব যারা রয়েছেন এবং আমরা যারা সামরিক বাহিনীতে রয়েছি, তাদের সমন্বয়ে আমরা এখন এই মুক্তিযুদ্ধ এগিয়ে নিয়ে যাও। তখন এটা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ বলা হতো। মুক্তিযুদ্ধ কথাটা পরে এসছে। এখানে উল্লেখ্য একটা বিষয় যে ওই ২৬ তারিখ থেকেই আমরা দেখতে পেলাম যে অনেক যুবক যারা হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চট্টগ্রামে তারা যখন ছুটি কাটাচ্ছেন, তখন তো ক্লাস চলছিল না, এবং এরা এসে আমাদেরকে যোগ দেয়। এরা এসে বলে আমরা যুদ্ধ করব। এদের কিন্তু কোনো প্রশিক্ষণ নাই, কিছু নাই, কিন্তু সম্পূর্ণ দেশপ্রেমে উদ্বৃত্ত হয়ে বঙ্গবন্ধুর সেই ভাষণ যে তোমাদের যা যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, সেই সবে তারা উজ্জীবিত হয়ে তারা আমাদেরকে বলেন স্যার আপনারা আমাদেরকে প্রশিক্ষণ দেন, আমরা আপনাদের সাথে যুদ্ধ করব। এটা কিন্তু অসাধারণ একটা জিনিস। চট্টগ্রাম সার্কিট হাউস তখন কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর তারা ওইখানে হেডকোয়ার্টার তারা ওইখানে বসিয়েছে। তো ২৯শে মার্চ সারাদিন আমরা গুলি বিনিময় করি পাকিস্তান আর্মির সাথে। তীব্র মানে মসুল ধরে গুলি বিনিময় হয় উভয় পক্ষ থেকে। আমরা তখন মর্টারও শেল করি এবং শেষ পর্যন্ত আমরা ওই যে ওয়্যারলেস, পাকিস্তানি ওয়্যারলেসে কথাবার্তা বলতো, এগুলি আমরা শুনতে পেতাম, আমাদের নেটে শুনতে পেতাম। শুনলাম যে ৮ জন পাকিস্তান সেনাবাহিনীর সদস্য হতাহত হয়েছে আমাদের গুলিবর্ষণে এবং প্রায় ২০ থেকে ২১ জন আহত হয়েছে। শেষ পর্যন্ত আমাদের গোলাবারুদ শেষ হয়ে আসে। আমরা চট্টগ্রাম ইস্পাহানি হিল পার হয়ে আমরা চলে আসি, আবার কালুরঘাটে চলে আসি এবং ৩০শে মার্চ আমি এবং পরে ক্যাপ্টেন হারুন আহমেদ চৌধুরী ইপিআর আমরা চকবাজার একটা জায়গা আছে চট্টগ্রাম শহর থেকে যদি কালুরঘাটের দিকে যেতে হয় তাহলে কিন্তু চকবাজারের রাস্তা একটাই মাত্র তখন রাস্তা ছিল, সেখানে দিয়ে তাদের অতিক্রম করতে হবে। মানে সিদ্ধান্ত হয় যে কক্সবাজারের এই রাস্তাটা যদি আমরা বন্ধ করতে পারি, এখানে যদি আমরা একটা ব্যারিকেড মানে কি সামরিক ব্যারিকেড বসাতে পারি, তাহলে সহজে পাকিস্তান আর্মি সেটা মানে ক্রস করতে পারবে না। ৩০শে মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত আমরা পাকিস্তান সেনাবাহিনীকে সেই চকবাজারের মোড়ে সেই রাস্তায় আমরা তাদেরকে ঠেকিয়ে দিয়েছিলাম। শেষ পর্যন্ত সেখান থেকেও আমাদেরকে মানে সরে আসতে হলো, কারণ তারা ৪ এপ্রিল তারা ট্যাঙ্ক নিয়ে আসলো। ট্যাঙ্কের বিরুদ্ধে কোনো লড়াই করার শক্তি আমাদের ছিল না তখন। ট্যাঙ্কের বিরুদ্ধে আমাদের ট্যাঙ্ক বিরোধী কামান কিছুই নেই, ট্যাঙ্কের বিরুদ্ধে কীভাবে আমরা যুদ্ধ করব। তো ওই ৪ এপ্রিল আমরা চট্টগ্রাম কালুরঘাটে ফেরত চলে আসি। তারপরে কালুরঘাট ব্রিজটাকে প্রতিরক্ষা করার একটা পরিকল্পনা করা হয়। চট্টগ্রাম
মানে দিকে যে ব্রিজটা যেখান থেকে শুরু, সেখানে ক্যাপ্টেন হারুন আহমদ চৌধুরী এবং আমি একটা পজিশন নিই। আর ব্রিজের কক্সবাজার অঞ্চলে মানে ওই পারে আমাদের মূল ঘাঁটিটা ছিল সেখানে। তো সেইভাবে আমরা যুদ্ধ করি। 7ই এপ্রিল একটা বড় ধরনের রেইড আমরা করি। চট্টগ্রাম কালুরঘাটের কাছে একটা ইস্পাহানি জুট মিল নামে একটা জুট মিল ছিল। সেখানে একটা পরিত্যক্ত সিনেমা হল, মানে নির্মাণাধীন সিনেমা হলে পাকিস্তান আর্মি সেখানে এসে অবস্থান করে নিয়েছিল। এই খবরটা আমরা পাই। তখন মেজর মীর শওকত আলী এসে আমাকে বলেন যে এই হলটাকে আমাদের রেড করা উচিত। তো উনি একজন 10 জন সৈনিক নিয়ে হামাগুড়ি দিয়ে অনেক কৌশল অবলম্বন করে সেই সিনেমা হলে একদম কাছে গিয়ে পৌঁছান, এবং পাকিস্তান আর্মি তাদেরকে দেখতে পারেনি, ধান ক্ষেত ছিল, অনেক কিছু ছিল। সেখান থেকে উনি ওনাদের উপর গুলি বর্ষণ করেন এবং তারা প্রচুর সেনাবাহিনী, সেখানে পাকিস্তানি সেনাবাহিনী আহত হয়, নিহত হয়। তো উনি যখন সেখান থেকে সরে আসেন, তখন সিদ্ধান্ত ছিল যে ওনাকে কাভারিং ফায়ার, যেটা আমরা বলি, কাভারিং ফায়ার দেওয়ার জন্য আমি রেল লাইনের পাশ থেকে ওখানে আমি রকেট নিক্ষেপ করব, ব্লেন্ডিসাইড রকেট বলে। তো 3টা রকেট ছিল আমার হাতে। 3টা রকেট আমি একের পর এক সেই সিনেমা হলে আমি নিক্ষেপ করি এবং সমস্ত সিনেমা হলের দ্বিতীয় তলাটা ধ্বংস হয়ে যায়, এবং একজনও পাকিস্তান সেনাবাহিনী সেখান থেকে জীবিত অবস্থায় বা অক্ষত অবস্থায় বেরোতে পারেননি। অনেকেই সেখানে মৃত্যুবরণ করে, অনেকে আহত হয়েছিল, এবং তাদের অনেক লাশও আমরা সেখানে পেয়েছিলাম পরে। এটা একটা বড় ধরনের রেইড আমরা করি। তারপরে আসি সেই ঐতিহাসিক দিন, আমার জীবনের জন্য যেটা ঐতিহাসিক দিন, 11ই এপ্রিল। স্যার, সফলভাবেই তো মুক্তিযুদ্ধে আপনারা অপারেশন পরিচালনা করছিলেন, কিন্তু এর মধ্যে 11 এপ্রিল একটি ঘটে যায় দুর্ঘটনা, যেটি আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা স্মরণীয়, যেটাই বলি না কেন। সেই দিনটি আসলে কি ঘটেছিল যদি আমাদের বলতেন। গর্বের সাথে সেই ঘটনার কথা আমি সবসময় স্মরণ করি। সেটা হচ্ছে যে 11 এপ্রিল কালুরঘাট ব্রিজের আমরা চট্টগ্রাম সাইডে যখন আমরা ডিফেন্সিভ পজিশনে ছিলাম, তখন হঠাৎ ভোর 8টা-9টা হবে, দেখি যে পাকিস্তান সেনাবাহিনী একটা বিশাল সংখ্যায় তারা আমাদের উপরে আক্রমণ তারা শুরু করেছে, এবং তার পিছনে গোলন্দাজ মানে আর্টিলারি কামান যেটা বলে, এবং চট্টগ্রামে অবস্থিত ছিল পাকিস্তান নেভির 2টো জাহাজ, পিএনএস আলমগীর, পিএনএস জাহাঙ্গীর, ওখান থেকেও তারা বোমা নিক্ষেপ করছিল আমাদের ওপর। বিশাল আক্রমণ ঘটে। আমি তখন একটা বাংকারের ভিতরে ছিলাম, এবং আমার হাতে একটা স্টেনগান এবং 3টা ম্যাগাজিন, এক একটা ম্যাগাজিনে 30টা করে গুলি। তো আমি বাংকার থেকে ওদের উপর আমি গুলি করছি। পরে দেখলাম যে বাংকারে থাকা নিরাপদ হবে না। আমি আমার সৈনিকদের বললাম, আরও 10-12 জন ছিল আমার সৈনিক তখনও অবশিষ্ট, তাদেরকে বললাম যে তোমরা তাড়াতাড়ি এখান থেকে সরে যাও, কিন্তু আমরা এখানে থাকতে পারবো না বেশি সময়। তখন আমার সুবেদার ছিল সুবেদার মোতালেব, অসাধারণ সাহসী একজন সৈনিক। সুবেদার মোতালেব বলল যে স্যার আপনিও চলেন। আর না সুবেদার, আপনি চলে যান, আমি আপনাদেরকে আমি এখান থেকে বসে খাবার দিব। তো ওনারা চলে যাওয়ার পরে আমি তো একা হয়ে যাই। তো আমি বাংকার থেকে বেরিয়ে এসে আমার সেই স্টেনগানে ম্যাগাজিন ফিট করে আমি পাকিস্তান সেনাবাহিনীর উপর যে গুলি নিক্ষেপ করি, ওরাও গুলি করছে, এবং আমার গুলিতে দেখলাম 2 জন পাকিস্তান সেনাবাহিনীর সৈনিক পড়ে গেল মাটিতে। একজন নিহত হয়েছিল, একজন পরে আহত হয়েছিল, তার সাথে পরে আমার দেখা হয়। এমন সময় আমার গায়ে একটা গুলি লাগে। আমি তো তখন টের পাইনি কী হয়েছে, হঠাৎ করে আমি ব্রিজের উপর পড়ে গেলাম। কোথায় গুলিটা লেগেছে আমি তখনও টের পাইনি। এটা বুঝতে পেরেছি যে আমি গুলিবিদ্ধ হয়েছি। এসে পাকিস্তান আর্মি একজন সৈনিক আমার মুখে একটা বুট দিয়ে লাথি দিল, খুব জোরে একটা লাথি দিল এই ডান দিকে, এবং গাদ্দার শব্দটা ব্যবহার করলো। গাদ্দার মানে বিশ্বাসঘাতক। সে আমার কিন্তু তখন লেফটেন্যান্টের র্যাঙ্ক আমার গায়ে ছিল। এটা আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা র্যাঙ্ক আমরা কোনো সময় ছাড়বো না। র্যাঙ্ক তো আমাদের জন্য একটা বিরাট একটা কি বলবো মানে গর্বের জিনিস। আমি একজন লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর যেটাই হোক। তখন বললো ইউ আর অ্যান অফিসার। আমি বললাম ইয়েস। খুব দুর্বল গলা, এখন আমি খুব দুর্বল হয়ে গেছি। তখন সে ওয়্যারলেসে একটা মেসেজ ধরলো যে একজন অফিসারকে আমরা এখানে পেয়েছি আহত অবস্থায়, কি করব। ইংরেজিতে কথা আদান প্রদান হচ্ছে। তখন কী উত্তর আসলো আমি জানি না। তখন বলা হলো যে না, সিদ্ধান্ত আসছে একে জীবিত অবস্থায় নিতে হবে। টানা হিচড়া করে এই ভাঙা পা দিয়ে সে রেল লাইনের উপর দিয়ে, রাস্তার উপর দিয়ে, এবং রেল লাইনে সিঙ্গেল থাকে, ছোট ছোট সিঙ্গেল থাকে, সেই সিঙ্গেলের উপর দিকে টেনে পা টেনে আমাকে হিচড়িয়ে নিয়ে গিয়ে তার একটা জিপে ওঠালো। কী পরিমাণ কষ্ট, ব্যথা আমি পাচ্ছিলাম আপনাদেরকে ভাষায় আমি বোঝাতে পারবো না।
চট্টগ্রামে তখন পাতেঙ্গা যে জায়গাটা ওটা নৌঘাটি ছিল, ও নৌঘাটিতে ছোট একটা ক্লিনিকের মতো একটা হাসপাতালের মতো ছোটোখাটো হাসপাতালের মতো একটা বন্দোবস্ত ছিল, একটা নেভেল সিক বে বলা হতো এটাকে। সেখানে নিয়ে যায়, নিয়ে তারা আমাকে একটা ওয়ার্ডে একটা বিছনায় রাখে। তো ক্যাপ্টেন জাইদি আসলেন, এসে বললেন যে তুমি জানো তুমি শত্রু? আমি বললাম জি স্যার আমি জানি। কথা বলতে পারছিলাম আমি। এমন সময় দেখলাম 10 জন পাকিস্তান আর্মির সেনাবাহিনীর সদস্য, একজন ক্যাপ্টেন এবং আরও 10 জন সৈনিক, তারা হাসপাতালে প্রবেশ করলো হাতে অস্ত্র। ক্যাপ্টেন জাইদির সাহস কথাটা উল্লেখ না করলে নয় এখানে। সে বলল সরি, হাসপাতালের ভেতরে কোনো অস্ত্র নিয়ে কেউ ঢুকতে পারবে না, আপনারা বাইরে গিয়ে দাঁড়ান। ওকে গার্ড দেওয়ার কিছু নাই, সে তো পালাতে পালাতে আগেই পালিয়ে যেত, ও আমার দায়িত্বে এখন, আপনারা বাইরে গিয়ে দাঁড়ান। তো তাদেরকে বের করে দেব। তখন ক্যাপ্টেন জাইদি একটা কথা বলল, আমার বুকে হাত দিল, হাত দিয়ে বলল শামশের, ইংরেজি ভাষায় বলল, ইউ আর এ পেশেন্ট, আই এম এ ডক্টর, দ্যাট ইজ আওয়ার রিলেশনশিপ। 3 দিন ছিলাম নেভেল হসপিটালে। 3 দিন নেভেল হসপিটালে থাকার পরে উনি আমাকে চট্টগ্রাম সিএমএইচে পাঠিয়ে দেন। চট্টগ্রাম সিএমএইচে যখন আমাকে নেওয়া হয়, সেই রাতে কিন্তু একজন মেজর সাহেব এসে আমার উপরে ছুরিকাঘাত করেন। আমার সারা গায়ে কিন্তু ছুরিকাঘাতের দাগ এখনও রয়েছে, বুকে, পিঠে, চোখে, নাকে, হাতে ছুরিকাঘাত করেন। যাই হোক, চট্টগ্রাম হাসপাতাল থেকে আমাকে পরে ঢাকায় স্থানান্তর। এটা কি স্যার শত্রুভাবাপন্ন মনোভাবের কারণে? একদমই। সেই মেজরকে আমি চিনতাম, মেজর মেহের কামাল। যাই হোক, ঢাকায় নিয়ে আসা হয়, ঢাকা সিএমএইচে আমাকে রাখা হয় একদিন। তারপরে সিএমএইচের বাইরে একটা তাঁবু খাটিয়ে সেই তাঁবুতে আমাকে রাখা হয়। অগাস্ট মাসের শেষের দিকে আরেকটা ভবনে আমাকে স্থানান্তর করা হয়। সেখানে মেজর ফারুকি, একটা মানে কী বলবো, একটা নিম্ন স্তরের একটা মানুষ। তো উনি বলছে তোমার সাথে একটা প্রস্তাব দিতে চাই। আমি বললাম বলো। তো উনি বললেন যে তুমি রাজসাক্ষী হবে, রাজসাক্ষী হয়ে তুমি একটা দলিল স্বাক্ষর করবে। সেই দলিলে পুরা বিবরণ থাকবে যে শেখ মুজিবুর রহমান কীভাবে তোমাদের সাথে যোগাযোগ করছিল পাকিস্তান ভেঙে ফেলার জন্য সামরিক বাহিনীর সাথে, এবং তুমি এসব তথ্য জানতে, ভারতের সঙ্গে খবর পাঠানো হচ্ছিল যে তোমরা সাহায্য করো আমাদেরকে। এই তুমি যদি রাজসাক্ষী হয়ে এই সাক্ষীটা দাও, তাহলে তোমাকে হয়তো মৃত্যুদণ্ড দেওয়া হবে না। তো বুঝতেই পারছো যে এটার তোমার কাছে এত গুরুত্বপূর্ণ। তোমাকে আমি 3 দিন সময় দিলাম চিন্তা করার জন্য। তো 3 দিন আমাকে রাজার হালতে তারা রাখলো এখানে, গরম খাওয়া দাওয়া, খুব আরামের বিছনা, ঘর, ফ্যান চলছে, সব কিছু। 3 দিন পরে যখন মেজর ফারুকি আসলেন কাগজপত্র নিয়ে, যে আমি সেই রাজসাক্ষীর কাগজ সই করব, আমি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম যে আমি রাজসাক্ষী হব না, আমি রাজসাক্ষী হব না। উনি ক্ষেপে গিয়ে মুখ কালো করে, চোখ লাল করে বললেন তার পরিণাম কী হবে বুঝতে পারছো তো? বললাম যে স্যার, আমি কথাটা এখনও মনে পড়ছে, আমি বলছিলাম স্যার আই এম নট এফ্রেড টু ডাই। 1 সেপ্টেম্বর আমাকে আবার সেই আমার সেলে নিয়ে যাওয়া হয়। এটা 6টা অভিযোগ দিয়ে একটা চার্জশিট দেওয়া হয়। চার্জশিটটা এখনও আমার কাছে সংরক্ষিত আছে, অরিজিনাল চার্জশিটটা। এই বইটাতে সেই চার্জশিটের বিবরণ আছে সমস্তভাবে। 6টা অভিযোগ এখানে। প্রথম যে অভিযোগ, দেশদ্রোহিতা, বিদ্রোহ, তারপরে দেশদ্রোহিতা, তারপরে আমি বিভিন্ন জায়গায় যে অপারেশন করেছি, পাকিস্তান ভাঙার পক্ষে যে আমি শপথ গ্রহণ করেছি, এই 6টা চার্জ, একজন মেজর জাহাঙ্গীরের স্বাক্ষরিত এই 6টা চার্জ। এটা কিন্তু আসলে মৃত্যুর সনদ। এই চার্জশিট থেকে মৃত্যুদণ্ড ছাড়া আর অন্য কোনো মানে সাজা হতে পারে না। তারপর এটা হলো 1 সেপ্টেম্বর, ঈদের আগের দিন, তারপরের দিন রোজার ঈদ ছিল। বলা হলো আমার বাবা মা আমার সাথে দেখা করতে এসেছেন শেরবাংলা নগরে। তো আমাকে নিয়ে যাওয়া হলো চেয়ারে বসিয়ে, আমি হাঁটতে পারতাম না, চেয়ারে করে নিয়ে যাওয়া হলো। তো কথাবার্তার মধ্যে আমার বাবা আমাকে সময় বললেন যে আমাদের কাছে খবর পাঠিয়েছে পাকিস্তান সরকারের তরফ থেকে, তুমি যদি প্রাণভিক্ষা চাও, ক্ষমা চাও, পাকিস্তান প্রেসিডেন্টের কাছে একটা পত্র লিখো যে তুমি বিপদমুখী হয়েছিলে, তোমার অন্যদের কারণে ভুল করেছো, ভুল সিদ্ধান্ত নিয়েছো, তার জন্য তুমি অনুতপ্ত এবং তোমার প্রাণের ভিক্ষা চাচ্ছ, এবং তুমি পাকিস্তানের পক্ষে তোমার আনুগত্য প্রকাশ করবে, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না, হালকা একটা সাজা দিয়ে তোমাকে তারা মুক্তি দিয়ে দিবে। আমি আমার বাবার চোখের দিকে তাকিয়ে বললাম যে ক্ষমা চাওয়ার মতো কোনো অপরাধ আমি করিনি। আমি যা করেছি স্বেচ্ছায় করেছি, জেনে শুনে করেছি।
আর পাকিস্তান সেনাবাহিনীর কাছে বা পাকিস্তান সরকারের কাছে আমি ক্ষমা চাইব না। আমার বাবার মনে নিশ্চয়ই অনেক কষ্ট লেগেছিল, কারণ উনি জানতেন যে এই সিদ্ধান্তের কারণে আমার মৃত্যুদণ্ড হবেই। আমার বাবা আমাকে বললেন যে তোমার যা সিদ্ধান্ত সেটা আমরা সম্মান করি। আমার ইমিডিয়েট বড় ভাই, উনি মারা গেছেন কয়েক বছর আগে, উনি এসে আমাকে জড়িয়ে ধরলেন, করে বললেন যে উই আর প্রাউড অফ ইউ, তোমাকে নিয়ে আমরা গর্ব করি, বলে ওনারা চলে গেলেন। স্যার, বন্দি অবস্থায় চরম নির্যাতন, প্রলোভন, কোর্ট মার্শাল শুরুর অপেক্ষা সব কিছুর মধ্যে দিয়েই গেছেন। কখন বুঝতে পারলেন যে আমরা বিজয়ের পথে চলছি, আর যখন বিজয়টা অর্জিত হলো তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? 4 ডিসেম্বরে বুঝলাম। 4 ডিসেম্বর ভোর সকালবেলা আজান শুনি, আজানের সঙ্গে আমি ঘুমিয়ে, তখন আমি শুনতে পাই যে বিমান বাহিনীর হামলা, যেটাকে বলে যে ভাষায়, সেই ভাষায় বিমান বাহিনীর হামলা চলছে। আমি এই অবস্থায় খাট থেকে উঠে হামাগুড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে কষ্ট করে গিয়ে আমার জানলার গ্রিলটা ধরি, দেখি আমার জানলা থেকে ঢাকা পুরনো বিমানবন্দর যেটা, সেটা একদম আমার জানলা থেকে দেখা যেত। ভারতীয় বিমান বাহিনীর একের পর এক তারা ঢাকা বিমানবন্দর উপর তারা হাঁকা টানছে, একের পর এক। আমি সচক্ষে দেখা, এটা সিনেমায় ছায়াছবিতে দেখা যায়, গল্পে পড়া যায়, কিন্তু আমার সচক্ষে দেখা এই ঘটনা যে 4 ডিসেম্বরের শুরু থেকে ভারতীয় বিমান বাহিনীর এই আক্রমণ। তখন আমি মনে মনে ভাবলাম, ঢাকায় যদি এই ঘটনা হয়ে থাকে, নিশ্চয়ই দেশের অন্যান্য জায়গায় অনেক ধরনের ঘটনা ঘটছে। একটা জিনিস যেটা উল্লেখ করা উচিত, যে বন্দি অবস্থায় বাইরে কি ঘটছে কিন্তু আমরা জানতে পারতাম না, অবশ্যই জানতে পারতাম না। তবে যখন ওই বাবারা মাসে একবার আসতেন, তখন গোপনে গোপনে বলতেন যে পাকিস্তান থেকে অনেক বাঙালি সামরিক বাহিনী অফিসাররা তারা পালিয়ে এসে যুদ্ধ করছেন, যুদ্ধ চলছে, বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, মন শক্ত রাখো, কিছু একটা হবে, এইভাবে খবর পেতাম। তো বিস্তারিত কোনো খবর আমরা পেতাম না। তো সেদিন বুঝলাম, 4 ডিসেম্বরে বুঝলাম যে তাদের সময় শেষ, তারা এই যুদ্ধে পরাজিত হবে। তারপরে তো আমাদেরকে 9 ডিসেম্বর আবার আমাদেরকে শেরেবাংলা নগর থেকে ঢাকা সেনানিবাসে এনে সেই বন্দি শিবিরে রাখা হয়। সেখানে আমরা শুনতে পাচ্ছি যে যুদ্ধ চলছে, ভারত, আমাদের মুক্তি বাহিনী এবং ভারতের সেনাবাহিনী আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। 16 ডিসেম্বর সকালবেলা আমরা যখন আমাদের সেলটা খোলা হতো, আমরা সকলে বাথরুমে যেতাম। আমি হাঁটতে পারতাম না, আমাকে কাঁধে করে নিয়ে যেত বাথরুমে আমার দুজন সহবন্দী, এবং তারা কাঁধে করে আবার সেরে নিয়ে আসতো। সেদিন দেখি পাকিস্তান সেনাবাহিনীর যারা কারারক্ষী ছিল, যারা, তাদের কোনো তৎপরতা নেই, তারা অস্ত্র মাটিতে রেখে গাছের নিচে তারা ঘুমাচ্ছে, বিশ্রাম নিচ্ছে। তখন আমরা অবাক হলাম যে ঘটনাটা কী। তখন ওই প্রিজনার্স ক্যাম্পের যে একজন সিপাহী নায়ক ছিলেন পাকিস্তান সেনাবাহিনী, সে আমাদের তদারকি করত, আমাদের টাকা পয়সা তার কাছে রাখা হতো, সে খবরপত্র দিত। সে আসলো, এসে বলল যে তোমাদের সব জিনিসপত্র তোমরা তৈরি করো, তোমরা বোধহয় চলে যাবে। তা আমরা তাকে বললাম কী হয়েছে, সে বলছে না কিছু। আমরা বলছি কী হয়েছে, ঘটনাটা কী হয়েছে বলো, হঠাৎ কেন আমরা দেশে চলে যাব, মানে বাড়িতে ফেরত যাব, আমার তো বিচার প্রক্রিয়া এখন বাকি আছে। তখন সে বলল যে স্যার, আমরা সারেন্ডার করেছি। এই প্রথম শুনতে পারলাম যে তারা সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। তাহলে আমরা বাড়ি যাই, আত্মসমর্পণ আমরা বাড়ি চলে যাই, আমাদের বন্দোবস্ত করে বাড়ি যাবার। আমরা 6 জন সামরিক বাহিনী অফিসার ছিলাম। তো তখন বললো না, আমি তো আমার সেই ক্ষমতা নাই তোমাদেরকে বাড়ি যাওয়ার জন্য। যে ক্যাম্প কমান্ডার, যে মেজর সাহেব, উনি আসবেন, উনি এসে তোমাদেরকে জানাবেন। তো উনি সারাদিন আসেননি, উনি সন্ধ্যার দিকে আসেন। মেজর গোফরান নামে একজন অফিসার, খুবই ভদ্রলোক সেই গোফরান, আমি বলবো অত্যন্ত ভদ্র। ওনার আচরণ সবসময়, আমাদের কোনো খারাপ ব্যবহার কোনো সময় উনি আমার সাথে করেননি। উনি দরজায় এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আমাকেই লক্ষ্য করে বললেন যে শামশের, we have surrendered. Congratulations, you got your Bangladesh. এসে উনি আমার সাথে হ্যান্ডশেক করলেন। তাই বললাম, স্যার থ্যাংক ইউ, আমাদেরকে বাড়ি যাওয়ার বন্দোবস্ত করেন এখনই। তখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের মধ্যে সবচেয়ে পদস্থ অফিসার ছিলেন মেজর আবদুল্লাহ, ব্রিগেডিয়ার আবদুল্লাহ, উনি এখনও জীবিত আছেন। তো আবদুল্লাহ সাহেব বললেন যে আমরা এখনই বাড়ি চলে যেতে চাই। তখন সেই মেজর গোফরান বললেন যে রাতের অন্ধকারে আমি নিরাপদ বোধ করছি না তোমাদেরকে বাইরে পাঠাবার জন্য, কালকে সকালে তোমাদেরকে আমরা বাড়ি পাঠিয়ে দেব। তো আমরাও ঠিক আছে, তাহলে সারা রাত আমরা এখানে থাকবো, বাতি জ্বালিয়ে রাখবো, ব্ল্যাকআউট মানবো না, এবং দরজাটার ভিতর থেকে আমরা তালা মারবো, এটা আমাদের দাবি। আরেকটা দাবি আমাদের একটা ট্রানজিস্টার রেডিও এনে দাও, আমরা বাইরের খবর শুনতে চাই। তো উনি সব আমাদের দাবি পূরণ করলেন, একটা ট্রানজিস্টার রেডিও দিয়েও গেলেন। ট্রানজিস্টার রেডিও আমরা অন করি, তখন ঢাকা সময়
সন্ধ্যা 6টা 6:30 আকাশবাণীর খবর আমরা শুনতে পাই। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সেই ঐতিহাসিক যে মানে ভাষণ, যে ঢাকা ইজ এ নিউ ক্যাপিটাল অফ এ নিউ কান্ট্রি। এই প্রথম আমরা নিজের কানে শুনি যে বাংলাদেশ এখন স্বাধীন, ঢাকা আমাদের রাজধানী। এটা 16 তারিখ রাত্রে আমরা শুনলাম। 17 তারিখে 17ই ডিসেম্বর ওরা দরজা খুলে দিল। আমরা সকলেই স্বাধীন বাংলাদেশে পদার্পণ করলাম। আমি তখনও হাঁটতে পারি না। আমার দুইজন সহবন্দী আমাকে কাঁধে করে এনে একটা পাকিস্তান আর্মির একটা গাড়িতে ওঠান, এবং তাদের যে চালক ছিল পাকিস্তানি, সে বলে আমি গাড়ি চালাবো না, আমি গাড়ি চালিয়ে শহরে যাব না, কারণ মুক্তিবাহিনী আমাকে মেরে ফেলবে। ঢাকা শহরে তো মুক্তিবাহিনী এসে গেছে। আমাদেরই একজন অফিসার সহবন্দী, উনি বলেন যে আমি গাড়ি চালাতে পারি। ক্যাপ্টেন আব্দুর রহমান, উনিও এখনও জীবিত আছেন। উনি গাড়ি চালিয়ে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে, এখন যেটা শহীদ জাহাঙ্গীর গেট, তার বাইরে আমরা চলে আসি। সেখানে আমার পরিবারের আমার ভাই আমার জন্য অপেক্ষা করছিলেন, আশা করছিলেন আমরা এখনও জীবিত আছি। 17ই ডিসেম্বর আমি বাড়ি ফেরত আসি জীবিত অবস্থায়, পঙ্গু অবস্থায়। এবং এই পঙ্গুত্ব আমার স্থায়ী পঙ্গুত্ব। আমি আহত হয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি, এতে আমার কোনো দুঃখ নেই, কারণ অনেকে তো মারাও গেছেন। আমার বন্ধুরা মারা গেছেন, সহযোদ্ধারা মারা গেছেন। মনে করি আমার জীবনের যদি কিছুটাও যদি আমার কোনো অবদান থাকে এই দেশের স্বাধীনতার জন্য, সেই স্বল্প অবদানের জন্য আমি নিজেকে শান্তিতে আমার বাকি জীবনটা যাপন আমি চালিয়ে যাব, সেটাই আমার বিশ্বাস। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ মুক্তিযুদ্ধের স্মৃতি আমাদের সামনে তুলে ধরার জন্য। আপনার এই অসীম সাহসিকতার গল্প নিঃসন্দেহে প্রেরণা যোগাবে আমাদের। আমিও খুব নিজেকে গর্বিত মনে করছি আপনাদের সাথে আমার সেই কাহিনী কথা আজকে আপনাদেরকে বলতে পেরেছি। আপনাদের মাধ্যমে হয়তো বাংলাদেশের জনগণও শুনবেন। দর্শক, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, এমন প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।